আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুরের মাহিগঞ্জে। একটি চরে এখন দাঁড়িয়ে আছি। এখানে বিশাল বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন শুধু ভুট্টার ক্ষেত। এখানে ভুট্টা চাষ হচ্ছে। মূলত এটা আসলে ভুট্টার জন্য চাষ করা হয়নি, এটা চাষ করা হয়েছে গবাদি পশুর খাদ্য সাইলেজ উৎপাদনের জন্য। এটি চাষ করতেছেন আমাদের দেশের একজন সুনামধন্য প্রতিষ্ঠান, সেটি হচ্ছে ডিজাইন অ্যাগ্রো পার্ক, এবং আমাদের কৃষিভিত্তিক ডকুমেন্টারি করে আসতেছেন দীর্ঘদিন থেকে বেশ সফলতার সাথে। তিনি হচ্ছেন ক্ষুদ্র খামারের আজিম ভাই। সেই সাথে এই প্রজেক্ট ভিজিট করতে এসেছেন আসমা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ইকবাল ভাই এবং মালিহা অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মশিউর ভাই। আমরা তাদের সাথেও কথা বলবো। তারাও যেহেতু গবাদি পশু পালন করে আসতেছেন, যে খাদ্য খাওয়াতেন তাতে কেমন খরচ হতো, এখন বর্তমান সময়ে যে সাইলেজ গরুকে খাওয়াচ্ছেন এতে কতটা সুবিধা পাচ্ছেন, সাইলেজটা মূলত কোন প্রক্রিয়ায় তৈরি হয়, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। যেহেতু আমাদের সাথে ক্ষুদ্র খামারে আজিম ভাই রয়েছে, তিনি বেশ অভিজ্ঞ এই সম্পর্কে, এবং গবাদি পশু যারা পালন করতেছে তারাও কিন্তু গবাদি পশু পালন সম্পর্কে বেশ অভিজ্ঞ। আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে সাইলেজ তৈরির প্রক্রিয়া এবং সাইলেজের গুরুত্ব, আমরা কেন গরুকে খাওয়াবো, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা হাসান ভাইকে পেয়েছি, যিনি ডিজাইন অ্যাগ্রো পার্কের স্বত্বাধিকারী। আমাদের রংপুরে এসেছেন। তাদের 1 নম্বর এটি হচ্ছে সাইলেজের প্রকল্প। এখানে প্রায় 63 একর জায়গায় ভুট্টার সাইলেজ করার জন্য ভুট্টা চাষ হচ্ছে। তো আমরা পুরো প্রক্রিয়া জানাবো। তো ভাইয়ের কাছ থেকে তার ডেইরি ফার্মে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, বিশেষ করে সাইলেজ উৎপাদনে আসা কেন বা এটি কেন খাওয়াচ্ছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তোফাজ্জল ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো ইনশাআল্লাহ। এই যে রংপুর অঞ্চলে সাইলেজ তৈরি, তো এই ধরনের প্রকল্প কবে হাতে নিলেন বা কতগুলো প্রকল্প এরকম চলতেছে, তো এই বিষয়ে যদি আমাদেরকে। আমরা সাইলেজটা শুরু করছি 2021 সাল থেকেই। জি জি। আমার খামার 2002 সাল থেকে চলতেছে, বাট এত বড় ছিল না, হয়তো আমরা 2015 পরে একটু বড় করছি। যদি কেউ খামারি হতে চায় তাইলে আগে আপনার খামারে কস্টিং কমাতে হবে, খরচ কমাতে হবে। খরচ কমাতে গেলে আপনি কিভাবে খরচ কমাবেন সেটা আগে উদ্যোগ নিতে হবে। আপনি গরুকে ঘাস খাওয়াইবেন, খড় খাওয়াইবেন, না কুড়াভুসি খাওয়াবেন। আমরা এখন যে কুড়াভুসি খাওয়াই, এটা আসলে যেভাবে বানাই 33-34 টাকা খরচ হয়ে যায়। বাজার থেকে যদি ভুসি কিনে খাওয়াইতে যান 38-39-40 টাকা, খৈলের কেজি 40 টাকা। আমরা যে শুকনা খড় খাওয়াই এটা 14 টাকা 15 টাকা কেজি পড়ে যায়। তখন এই সাইলেজ সম্বন্ধে বাংলাদেশে যারা আছে সিনিয়র, ওনাদের সাথে যোগাযোগ করলাম। সাইলেজ খাওয়াইলে উপকারিতা কি অপকারিতা কি সব জানলাম। জানার পরে আপনার বিভিন্ন জন থেকে সাইলেজ ওয়াটার দিলাম। সাইলেজ ওয়াটার দিয়ে যখন দেখছি যে আসলে সাইলেজ নামে আমাদেরকে যে ঠকানো হচ্ছে, এটার থেকে আমাদের বের হতে হবে। আর এটার থেকে বের হতে হলে আমাদের নিজস্ব সাইলেজ উৎপাদন করতে হবে। আমার খামারটা দেখাশোনা টোটাল আজিম সাহেব করে। ওনার সাথে একদিন বসলাম যে আমরা কি করতে পারি। তখন উনি পরামর্শ দিল যে ভাই আমরা সাইলেজ করব। তখন আমি বললাম যে আমাদের খামারের জন্য, কয় না আমরা এটা ব্যবসা করবো। তো উনি আবার আমাকে বললো যে আপনি ঠকছেন, ঠইকা নিচে শিখছেন, তাইলে অন্যদেরকেও চিনানোর ব্যবস্থা করেন। তখন আমি বললাম ঠিক আছে, এটা থেকে আমার কোনো ব্যবসা বাণিজ্য দরকার নেই। এটা করতে আপনার কত টাকা লাগবে, কোথায় করবেন, কিভাবে করবেন, জাস্ট আপনার যে খরচটা সেটা যেন উঠে আসে। আমার এটা থেকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমার গরুগুলো ভালো থাকলে হয়। তো সেই ক্ষেত্রে আমরা গত বছর মোটামুটি করছি, আল্লাহর রহমতে অনেক করছি। প্রথম বছর হিসাবে যে আমরা এত সাড়া পাবো এটা ভাবতে পারি নাই। গরুর খামার যারাই করুক, আমি বলবো যে আপনি আগে খামারি হওয়ার চিন্তা করেন। আগে আপনার ঘাস লাগবে, ঘাসের কোনো বিকল্প নাই। এই বছরের লক্ষ্যমাত্রাটা কি, আসলে কত মেট্রিক টন উৎপাদন করা? রংপুরে আছে এখানে 63 একর, ঠাকুরগাঁও দিনাজপুর মিলায় প্রায় আরো 100 একরের মতো আছে। আর আমরা এখন জামালপুরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, নীলফামারীতে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। এবার আমাদের 20,000 টনের উপরে টার্গেট আমাদের ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। বাকিটা উপর আল্লাহ বলতে পারে। যে পরিমাণ অর্ডার আসতেছে, যে পরিমাণ ফোন আসতেছে, মনে হয় আমি এবারও সামাল দিতে পারবো না। এখন খামারে গরু কি পরিমাণ আছে? আমার এখন 2টা খামার মিলে প্রায় 300-র কাছাকাছি আছে ইনশাআল্লাহ। এর আগে তো সাইলেজ খাওয়ানো হয়নি, সেক্ষেত্রে তখন তো খরচের পরিমাণটা অনেক বেশি ছিল। যখন সাইলেজ খাওয়াই নাই তখন দেখতাম আমার এক গরুর পিছনে 500 টাকা, বড় গরুগুলোর 500, 550, 600 টাকা খরচ হয়ে যায়। যখন আমি সাইলেজ খাওয়ানো শুরু করছি তখন এটা 300 থেকে 350 ভিতরে নেমে গেছে। আমি যখন 6 কেজি করে 12 কেজি বা 7 কেজি করে 14 কেজি দানাদার যাদেরকে দিতাম, তাদেরকে আমি এখন 3-6 কেজি দিই। আর 10 কেজি করে 12 কেজি 15 কেজি সাইলেজ আমার
অপুরান্ত, যতক্ষণ থাকবে ততক্ষণ খাওয়াবে। তার মানে দৈনিক খরচ 200 টাকা কমে আসছে। 200, 250, 300 টাকা কমে গেছে এক এক গরুর। দর্শক বন্ধুরা, আমরা আরেকজন খামারি ভাইকে পেয়েছি, আপনাদের সকলের পরিচিত মুখ, মশির ভাই। আমাদের রংপুরে তারা এসেছে এই সাইলেজ প্রকল্প দেখার জন্য। তো তার কাছ থেকে জানার চেষ্টা করবো কেন ঢাকা থেকে এখানে আসা বা সাইলেজের প্রতি কেন আগ্রহ এত, এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে সাইলেজের প্রকল্পে আসা, আসলে কেন এই ধরনের কাজে নিজেদেরকে মনোনিবেশন করা বা এই ধরনের কাজে আগ্রহ প্রকাশ করা, আমাদের একটু বলবেন। যে কোনো প্রাণীর প্রেমে পড়ছে সে আসলে ফেসে গেছে, ঠিক ওই রকম ভাবে আসলে প্রেমে পড়ে ফেসে গেছি। ওই সুবাদে আসলে এই খামারের দিকে ঝোঁকা। আর বিশেষ করে হলো ডিজাইন এগ্রো পার্কের হাসান আসলে বন্ধু মানুষ হিসাবে একসাথে চলাচল করি। ওর জায়গা থেকে আসলে মূলত জিনিসটা আমার উৎসাহিত বেশি আরো। তখন একটা জিনিস চলে আসে যে ও পারলে আমিও পারবো, দেখি আমি চেষ্টা করি পারি কিনা। যাক মাশাআল্লাহ, ওই দিক দিয়ে আল্লাহর রহমতে আছি। এলএসের প্রজেক্টটা আসলে ভালো লাগতেছে, কারণ হলো যেই প্রজেক্ট দেখলাম মাশাআল্লাহ, আসলে দেখা যাক, আল্লাহ ভরসা, বাকিটা সামনে বছর বলতে পারবো। আর যেহেতু দীর্ঘদিন থেকে গরু পালন করে আসতেছেন, আমাদের দেশের গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় খামারি ভাইরা গবাদি পশু পালন করে আসতেছে। বিশেষ করে যারা শহরমুখী গবাদি পশু পালন করে তাদের ঘাসের সংকট। তো গবাদি পশু পালনের ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে ঘাসটা বেশি খাওয়ালে উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, খরচ কমে আসে। তো তার একটি বিকল্প উপকরণ হচ্ছে সাইলেজ। তো আমরা কেন গবাদি পশুকে সাইলেজ খাওয়াবো, সাইলেজের গুরুত্বটা কি, খামারি ভাইরা কেন খাওয়াবে, এই বিষয়ে যদি কিছু। সাইলেজটা খাওয়ানোর উদ্দেশ্য হলো দুইটা। আমার যেমন দুধ গাবিগুলার আমি যখন দানাদার খাবার বা খড় করে দিতাম, যে পরিমাণ দুধ হইতো তা থেকে এখন আমার মোটামুটি ধরেন 4-5 লিটার উৎপাদন বেড়ে গেছে সাইলেজের কারণে। যে জায়গায় আমার খাবারটা প্রচুর পরিমাণ দিলেও কিন্তু আমার কস্টিং খরচটা বেশি বেড়ে যেতেছে। আবার সাইলেজটা দিতে কস্টিং খরচ কিছুটা কম পড়তেছে, কিন্তু আমি তার 2 মাস বা 1 মাস পর পর যখন এটার আমি ওয়েট স্কেলে দেই, ওয়েট স্কেলে দিলে পরে তখন যাচ্ছে না আমার আগে যেভাবে যে খাবারগুলো দিতাম, এই সাইলেজ খাবার দাও আমার ওয়েট ওদের চাইতে আরো বেশি পাচ্ছি। তার সেই সুবাদে আমার সাইলেজটা ভালো। এর আগে দুইজনের সাথে কথা বলেছি, এখন তৃতীয় আরেকজন, তিনি হচ্ছেন আসমা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ইকবাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ছোট একটা খামার আছে আমার, কিছু গরু আছে 50-55টা। তো আমি 17 সালে খামার করি আমাদের গাজীপুরের কাপাসিয়া। তো ওইখানে প্রতিদিনে খাবার লাগতো 500 থেকে 550 টাকা, দানাদার খাবার যেটা। গত বছর আজিম ভাইয়ের সাথে পরিচিত, তো আজিম ভাইয়ের দেখলাম যে সাইলিসের প্রক্রিয়া করতেছে। আজিম ভাইয়ের সাথে কথা বললাম, আজিম ভাই বললো যে ভাই আমাদের দানাদার খাবার এটা সাইলিস নিয়ে দেখতে পারেন। সেই সুবাদে ভাইয়ের কাছ থেকে 5-6 টন মান নিলাম। তো দেখলাম যে না, আসলেই আমার দৈনিক যেমন 5 থেকে 550 টাকা লাগতেছে। সাইলিস নেওয়ার পরে আমার এখানে 2 থেকে 250 টাকা আমার দৈনিকে খরচ হয়ে যেতেছে। তো এখানে তো দেখা যায় আমি মোটামুটি লাভবান নয়, আর আমার গরু সাইলিস খেয়ে অনেক সুস্থ। দর্শক বন্ধুরা, এখন আমি সেই আমাদের আকর্ষণীয় একজন মানুষ ক্ষুদ্র খামারের আজিম ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি। আসলে তার পরিচয়টা আমাকে নিজেকে দিতেও একটু সংকোচবোধ লাগে, কারণ দীর্ঘদিন থেকে তারা ডেইরি খামার নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা ভাইয়ের কাছ থেকে তার পরিচয়টি দিয়েই শুরু করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোয়াজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের রংপুরে আসার জন্য। শুধু ঢাকা থেকে আমাদের রংপুরে এসেছেন, তো খুবই ভালো লাগলো। তো এই যে গ্রাম পর্যায়ে সাইলেজ তৈরির যে কার্যক্রম আপনি নিয়েছেন এবং খামারিদেরকে উদ্বুদ্ধ করতেছেন, তো আমরা শুরুতে জানতে চাই যে আসলে সাইলেজ কেন আমরা খাওয়াবো, এর প্রক্রিয়াটা কি, কিভাবে এটা তৈরি হচ্ছে, এই বিষয় থেকে আমাদের কিছু বলবেন। আমার এলাকা এখান থেকে অনেক দূর, আমার বাড়ি কুমিল্লা, অনেকেই জানে। তো আমার সবচেয়ে বেশি আসা হয় এই এলাকাতেই, যেহেতু আমার ম্যাক্সিমাম প্রজেক্টগুলো সব এখানেই। আমার গরু কেনার জন্য এখানে আসতে হয়, আমার এই গবাদি পশু খাদ্যর জন্য এখানে আসতে হয়। রংপুরের সাথে আমার সম্পর্কটা খুব আতাত সম্পর্ক যেটাকে বলে। আর সাইলেজ নিয়ে যদি কিছু বলতে হয়, আসলে সাইলেজ অনেকের কাছে কোনো নতুন কনসেপ্ট হলেও এটা মোটেও নতুন কোনো কনসেপ্ট না, এটা অনেক পুরাতন কনসেপ্ট, এবং জাস্ট আমরা এটার ব্যবহার শিখি নাই এতদিন। এখন এটার ব্যবহার ধীরে ধীরে আমরা শিখতেছি। সাইলেজ হচ্ছে মূলত আপৎকালীন সময়ের খাবার। আপনার কাছে যদি পর্যাপ্ত ঘাস থাকে, আপনার সাইলেজ দরকার নেই। গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, হ্যাঁ, আল্লাহ পাক তাকে তৈরি করছে ঘাস খেয়ে বেঁচে থাকার জন্য। তাহলে কনসেন্ট্রেট ফুড তাকে আমরা কেন দিচ্ছি? কনসেন্ট্রেট ফুড আমরা তাকে এই কারণেই দিচ্ছি যে ঘাস থেকে যতটুকু প্রোটিন আসতেছে বা তার শরীর বা তার ফিজিক্যালি সে যতটুকু প্রোটিন চাচ্ছে, সেটা সোর্স সে ঘাস থেকে পাচ্ছে না। সেজন্যই ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কনসেন্ট্রেট ফুড খাওয়াও। তা আমরা সেইভাবে অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশের 70% খামারিরা দেখবেন ঘাসের জমি নাই, খড়ের উপরে ডিপেন্ড। খড়টা যদি খাওয়াইতে হয় প্রসেসিং করে খাওয়ান। খড় খারাপ আমি সেটা বলতেছি না, আমার দাদা নানারা খড় খাওয়াই গরু পালছে, ঠিক আছে, কিন্তু খড়টাকে প্রসেসিং করে ইউএমএস করে খাওয়াইতে পারলে ভালো। তো আমরা সেটা তো অনেকেই করতেছি না, সেখানে অনেক ধরনের সমস্যা আছে। ইউএমএস এর প্রপার নিয়ম মেনটেন না করতে পারলে ডিহাইড্রেশন থেকে শুরু করে অনেক ধরনের, এমনকি গরু মারাও যেতে পারে আপনার। তো সবচাইতে নিরাপদ এবং সারা পৃথিবীব্যাপী সবচাইতে আলোচিত এবং সবচাইতে আদর্শ খাবার হচ্ছে সাইলেজ গরুর জন্য। তো
তো সাইলেজ কি দিয়ে হয়? সাইলেজ সবকিছু দিয়ে হয়, ঘাস দিয়ে, যে কোনো ঘাস দিয়ে আপনি সাইলেজ তৈরি করতে পারেন। তবে ঘাসের মধ্যে যেহেতু পানির পরিমাণটা বেশি, সেহেতু সেটার সাথে আপনি পরিমিত মাত্রায় খড় মিক্স করতে হবে। বাট আদর্শ সাইলেজ বলতে যে যাই বলুক, আমি বুঝি হচ্ছে কর্ন সাইলেজ। আমি মনে করি ভুট্টার সাইলেজ ছাড়া কোনো কিছু দিয়ে সাইলেজ হয় না। ওগুলো হচ্ছে আপৎকালীন সময়ের জন্য জাস্ট ফ্রিজ আপ করে রাখা। আমরা যেরকম ইলিশ মাছের সিজনে পর্যাপ্ত ইলিশ মাছ কিনে লবণ দিয়ে রাখি, সারা বছর নোনা ইলিশ খাই, ঠিক তেমন ওই ঘাসগুলাকে আপৎকালীন সময়ে জমা করে সেটাকে খড় এবং চিটাগুড় মিশ্রিত করে আপনি এটাকে যত্ন করে রেখে দিলেন সারা বছর গরুকে খাওয়ানোর জন্য। বাট যদি আপনি গরুর থেকে আপনি যদি এরকম চান যে আপনার গরুকে আপনি কনসেন্ট্রেট ফুড কমায় দিবেন বা আপনি সাশ্রয়ের জন্য খাওয়াইতে হবে সাইলেজটা, তাহলে আপনার জন্য কর্ন সাইলেজ। আর আমাদের দেশের অনেকেই এই সাইলেজ জিনিসটা সম্পর্কে অবগতই না, শুধু নাম শুনেই সাইলেজ কিনে গরুকে খাওয়ায়। এটার কিন্তু প্রধান শর্ত হচ্ছে 20 থেকে 25% এটার মধ্যে ভুট্টা থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এটা প্রপার সাইলেজ হবে না। আর ভুট্টাটা হইতে হবে প্রপার মিল্কিং স্টেজের ভুট্টা। মিল্কিং স্টেজটাই আমরা অনেকে চিনি না, চাপ দিলে দুধ বের হয় সেটা কি মনে করি মিল্কিং স্টেজ, সেটা মিল্কিং স্টেজ না। মিল্কিং স্টেজটা হচ্ছে চাপ দিলে যে দুধটা বের হবে এটা হালকা ইয়েলো টাইপ হবে এবং অনেকটা গাঢ় হবে, সেটাই আসলে মূলত সুগার ইনক্রিজ করে এটার মধ্যে। আর তখনই সেটা ফার্মেন্টেশন হয়। হ্যাঁ, 14 থেকে 21 দিন পরে গরুকে খাওয়ানো যাবে। খাওয়ানো যাবে বলতে আপনি সাথে সাথে চপিং করে খাওয়াইতে পারেন, বাট প্রপার সাইলেজের রেজাল্ট আপনাকে যদি পেতে হয়, মানে ফার্মেন্টেশন যদি আপনাকে করতে হয়, আপনাকে 21 দিন সময় নিলে ভালো। বাট আপনি 14-15 দিন 16 দিন পর থেকে আপনি গরুকে খাওয়ানো শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাইলেজে মূলত আপনার যে যে জিনিসগুলো হবে, গরুর পাচন প্রক্রিয়া খুব ভালো থাকবে, গরুর পেট ফাঁপা থেকে অনেকটাই সেফে থাকবেন আপনি। আর দানাদার খাদ্যর খরচ, যেটা এখন সবচেয়ে বেশি খরচ হচ্ছে দানাদার খাবারের খরচ। আপনি জানেন যে আজ থেকে 3-4 বছর আগে কিন্তু 800 টাকা ছিল ভুসির বস্তা, এখন 1400 টাকা হয়ে গেছে। মাঝে মাঝে আরও দাম বেড়ে যায়, খৈল ভুসি সব কিছুর দাম বাড়ছে। তো সেই হিসাবে আপনি যদি এখানে চলে আসেন, দেখা যায় যে আপনার এখন যদি খামারে প্রতিদিন 1000 টাকা দানাদার খাবার লাগে, সেখানে সেটা 650 থেকে 700 টাকায় নেমে আসবে দানাদার খাবারের কস্টিং। তো আপনি সেখানে খরচটা কমিয়ে আনতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঘাসের সাথে যদি আপনি সাইলেজের তুলনা করেন, আমি যেটা বলবো যে ঘাসের চেয়ে আপনি ভুট্টার চাষ করে সাইলেজ করে গরুকে খাওয়ালে আপনি বেশি বেনিফিটেড। তার কারণ হচ্ছে আমরা কিন্তু কেউ ঘাস চাষ করে প্রপার হিসাব করি না যে ঘাসে আসলে আমাদের উৎপাদন খরচ কত আসে। আমাদের মধ্যে কেউ কিন্তু আমরা এটা করি না। আমরা হিসাব করি হচ্ছে ঘাস খেতে কয়বার পানি দিছি, ঘাস খেতে কয়বার সার দিছি, ঘাস লাগাইতে কত টাকা খরচ গেছে, আর ঘাসের লেবার কস্টিং কত গেছে। আমরা এটা হিসাব করি না যে একটা লেবারকে আমরা যখন রাখালকে যখন আমরা খামারে 12,000 টাকা 15,000 টাকা স্যালারি দিই, আর সে প্রতিদিন ঘাস কাটার জন্য যে ঘাস খেতে যায় আধা ঘন্টা লাগায়, আসে আধা ঘন্টা লাগায় 1 ঘন্টা, মাঝখানে রেস্ট নেয় 1 ঘন্টা 2 ঘন্টা, আর ঘাস কাটে 2 ঘন্টা, সে প্রতিদিন 4 ঘন্টা সময় এখানে বিনিয়োগ করতেছে, এটার দাম কত আমরা কিন্তু সেটা হিসাব করি না। এরপরে কিন্তু আমরা এটাও হিসাব করি না অ্যাকচুয়ালি যে এই ঘাস খেতে যদি আমি ঘাস না লাগাই যদি ধান করতাম বা অন্য কিছু করতাম, তাহলে আমার কত টাকা আসতো, সেটা তো এখন আসতেছে না। তো টোটাল হিসাব যদি করা হয়, আমার হিসাবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে, যেমন মনে করেন আপনাদের এটাও তো মফস্বল এলাকা, এদিকে খরচ একটু কম, এদিকের মধ্যে দেখা যায় যে প্রতি কেজি ঘাস উৎপাদনে তাও 4 টাকার উপরে খরচ পড়ে। আর আমাদের হিসাব যদি আপনি করেন, ঢাকা গাজীপুরে 5 টাকা থেকে 6 টাকা পর্যন্ত 1 কেজি ঘাস উৎপাদন খরচ হয়। এটা কিন্তু প্রপার হিসাবটা আমরা কেউ করি না। যদি সবকিছু হিসাব আপনি মিলান, তাহলে দেখবেন আমার কথাটা সঠিক কিনা। অনেকের কাছে বিতর্কিত হয়ে যাবো আমি এই কথাটার কারণে, কিন্তু প্রপার হিসাব যারা করবে তারা কিন্তু দেখবে যে ঘটনা আসলে সত্য। ঠিক আছে, তো সেই হিসাবে যদি 5 টাকা যদি আমার ঘাসের কস্টিং হয়, তাহলে দেখা যাবে সাইলেজ যদি আমি নিজে প্রোডাকশন করি, তাহলে হয়তো আমি 6.5 টাকা 7 টাকায় প্রতি কেজি সাইলেজ উৎপাদন করতে পারি। তাহলে আমি বলবো আপনি ঘাস উৎপাদন না করে ভুট্টা উৎপাদন করেন। এটা অ্যাকচুয়ালি ভাই খুব কঠিন করে মানুষকে উপস্থাপন করে তারাই, যারা চায় না অন্য কেউ সাইলেজ করুক। এটার মধ্যে আসলে ভাই আলাদা কোনো ওহী নাজিল হয় না এইটার জন্য, হ্যাঁ, যে আপনাকে ওইটা ওইভাবেই করে আসতে হবে। প্রথমত হচ্ছে আপনার ভুট্টাটা যখন মিল্কিং স্টেজে আসবে, প্রপার মিল্কিং স্টেজে যখন আসবে, তখন আপনি ভুট্টা গাছটা কাটবেন। ভুট্টা গাছটার সাইলেজ টোটালি নির্ভর করে হচ্ছে আপনার চপিংয়ের উপর আর ময়েশ্চারের উপরে। যেমন আমরা যেটা করি, আমাদের ময়েশ্চার কন্ট্রোল করার জন্য আমরা ভুট্টা গাছটা হারভেস্ট করে এর সাথে সাথে চপিংয়ে পাঠাই না। যেমন এই গাছগুলো যদি আজকে কাটা হয়, এটা আমরা চপিং করবো কালকে, হ্যাঁ, তাহলে এটা আজকে সারাদিন এই মাঠের মধ্যে থাকবে, এটা রোদে, এটা আস্তে 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 এটা ময়েশ্চারটা একটা সঠিক মাত্রায় চলে আসবে। পরের দিন যখন আমরা এটা করবো, তখন দেখবো যে সেখানে পানির মাত্রা খুবই কম। ঠিক আছে, তারপরেও সেখানে যখন চপিং করা হয়, সেখানে আমাদের ফ্যান লাগানো থাকে, পর্যাপ্ত বাতাস থাকে, যতটুকু পানি কমিয়ে নিয়ে আসা যায়। চপিং করবেন হচ্ছে আমরা 1/2 ইঞ্চি চপিং করি, আমার মতে এটাই সবচেয়ে ভালো। তবে আপনি 1 ইঞ্চি চপিংও করতে পারেন। সাইলেজ যত ভালো কম্প্রেস হবে, আপনার সাইলেজের গুণগত মান তত ভালো হবে। আর সাইলেজ কয়েকটা সিস্টেমে করা যায়, বস্তায় সাইলেজ করা যায়, সাইলোপিটে সাইলেজ করা যায়, বানকার বা কবরের মতো করে সাইলেজ করা যায়, ড্রামে সাইলেজ করা যায়, আপনার ডুলা, গ্রাম অঞ্চলে যে ডুলা করে, ডুলাতে সাইলেজ করা যায়। তো আমার মতে সবচেয়ে ভালো সাইলেজ যেটা হয়, সেটা হচ্ছে সাইলো কিংবা বানকারে যদি আপনি করেন, তাহলে খুব ভালো মানের সাইলেজ আপনি পাবেন সেখান থেকে। আর এটা গোমর হচ্ছে সাইলেজে পোকা হয় কেন, 65 দিনের পরে গাছে আর পানি দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনার এই পোকা হওয়ার পরিমাণটা অনেকটা কমে আসবে, জমিতে আর পানি দিবেন না 65 দিনের পর থেকে। এটা সংরক্ষণে রাখা যায় কতদিন?
অ্যাকচুয়ালি উন্নত বিশ্বে তো ওরা 2 বছর পর্যন্ত রাখতে পারে। তো আমাদের দেশে যে সাইলেজগুলো আসলে উৎপাদন হয় সত্যিকার অর্থে বছরের বেশি সময় গেলে 13-14 মাসে গেলে সাইলেজটার মান একটু প্রবলেম দেখা দেয়, কিন্তু আসলে এই প্রবলেমটা দেখা যাওয়ার কথা না। এটা দেখা দেয় কেন সেটা নিয়ে আমরা কাজ করতেছি। যেমন আমরা গত বছর যেগুলো করছি সেগুলো এখনও আমরা কতগুলো বস্তা স্যাম্পল রেখে দিছি। আমরা চেষ্টা করতেছি যেন সাইলেজের সংরক্ষণ প্রক্রিয়াটা আরও বড় করা যায়। তো এখন বর্তমানে আমাদের যে সাইলেজগুলো আছে সেগুলো আমরা 12 থেকে 13 মাস পর্যন্ত রাখতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ গত বছর আমরা ব্যাপকভাবে সাইলেজ করছি এবং সারা বাংলাদেশে সারা ফেলতে পারছি। কারো কাছ থেকে আমাদের সাইলেজের কোনো রিপোর্ট আসে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাজারটা এখনও অনেক বড় বাজার। কেউ যদি এখনও যদি এই সাইলেজের দিকে আসতে চায়, গোখাদ্য উৎপাদনে আসতে চায়, আমি তাদেরকে ওয়েলকাম বলবো। এখানে এখনও ব্যাপক অপরচুনিটি আছে। যারাই বাংলাদেশে সাইলেজ উৎপাদন করতেছে এরা যথেষ্ট না, আরও 3 গুণ বাড়লেও কম্পিটিশন হবে না, হিউজ মার্কেট রয়ে গেছে। এই বছরে কত মেট্রিক টন উৎপাদন করা যাবে? 2022 সালে আনুমানিক আমরা 18 থেকে 20,000 টন সাইলেজ উৎপাদন করতে পারবো। তো সেক্ষেত্রে এটা কতটুকু চাহিদা পূরণ হবে? না, কিছুই না। আমি তো আপনাকে বললাম যে আমাদের বাংলাদেশের মধ্যে মোটামুটি বড় আকারে আমরা যারা সাইলেজ উৎপাদন করতেছি এরকম যদি আরও 300%ও যদি বেড়ে আসে তাও মানে কভার দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে খামার যারাই করতেছে ঘাসের জমি আসলে কারোই নাই। আমাদের দেশের মানুষ বেশিরভাগ চলে হচ্ছে হুতাশে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে হুতাশ, মানে আপনি সফল হয়েছেন আমিও হব। এখন আপনি ইউটিউবিং করতেছেন, আপনি আপনার জায়গায় সফল, আপনার অনেক সাবস্ক্রাইবার আছে, আপনার অনেক ভিউয়ার আছে, আপনি খুব ভালো আছেন এখানে, তার মানে কিন্তু এই না যে আমাদের হাসান ভাইও ইউটিউবিং করে এসে সফল হবে। আপনার জায়গাতে আপনি সফল, এই কারণে আপনার মতো করে যে সে পারবে এরকম আমাদের দেশের মানুষ মনে করে সে পারছে আমিও পারবো, বিষয়টা আসলে তা না। আর আমাদের বাংলাদেশের খামারিদের একটা সমস্যা হচ্ছে কি নিজে লস খাইলেও লসের কথাটা বলতে চায় না, হ্যাঁ লজ্জা পায়, সেজন্য আরেকজনও মানে মনে করে যে হ্যাঁ ঠিক আছে সে মানে ভালো আছে আমিও ভালো থাকবো। তো আজিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আরও হয়তো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনার মাধ্যমে দর্শকদের দেওয়ার চেষ্টা করব। আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সেই সাথে এই বছরে যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে লক্ষ্যে এই কাজ করা সেটি যেন বাস্তবায়ন হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোয়াজুল ভাই ভালো থাকবেন। দর্শক বন্ধুরা এতক্ষণ থেকে কথা বলছিলাম কয়েকজন খামারির সঙ্গে এবং আমরা কথা বলেছি ক্ষুদ্র খামারির আজিব ভাইয়ের সঙ্গে। মূলত সাইলেজ তৈরির যে প্রক্রিয়া সেটি জানার চেষ্টা করেছি, সেই সাথে আমরা যারা গবাদি পশু পালন করে আসতেছি গোখাদ্য হিসাবে কেন সাইলেজ খাওয়াবো সেই বিষয়গুলো জানার চেষ্টা করেছি। আমি মনে করি যে আমরা যারা গবাদি পশু পালন করতেছি, যেহেতু গবাদি পশু আসলে দানাদার খাদ্যের পাশাপাশি এই যে ঘাসটা খাওয়ানো দরকার, বিকল্প খাদ্য হিসেবে সাইলেজ একটি বড় মাধ্যম। তো আমরা যারা শহরমুখী খামারি রয়েছি বা শহরে খামার করতেছি যাদের ঘাসের সংকট রয়েছে তারা মূলত এই সাইলেজটা খাওয়াতে পারে এবং এটি খাওয়ালে উৎপাদন খরচটা অনেক কমে আসবে। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব পরিকল্পনা এবং চিন্তাধারার মাধ্যমে উৎপাদন খরচটা কমায় নিয়ে আসতে হবে। তো সেভাবে খামার করলে অবশ্যই এখান থেকেও প্রফিট নিয়ে আসা সম্ভব হবে। দর্শক বন্ধুরা, এই ছিল সাইলেজ তৈরি প্রক্রিয়া নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।